আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একদম ঠিক বেআইন সাহেবা। সন্ধ্যা বলল, আমাদের পাওনা দিয়ে দেন দুলা ভাই, তারপরেই এ পাশে আসতে পারবেন। সন্ধ্যার কথা শুনে শান বলল, কিসের পাওনা? উত্তরে সন্ধ্যা বলল, এই যে গেট ধরে আছি, দেখছেন না? শান বলল, মামার বাড়ি আবদার নাকি? সাইফা বলল, না তো, এটা দুলা ভাইয়ের বাড়ির আবদার। শেফা বলল। তোমাদের কত লাগবে? শেফার কথার উত্তরে সন্ধ্যা বলল, বেশি না, মাত্র 10,000 দিলেই হবে। শেফার চাচাতো ভাই শাকিল বলল, 10,000 টাকা, তাও আবার মাত্র? রাহাব বলল, একদম, এটা মাত্রই অ্যামাউন্ট। আমরা আবার একটু দয়াবান তো, তাই অল্পতেই সন্তুষ্ট হওয়ার চেষ্টা চালিয়ে নেব। সাইফা বলে উঠল, দুলা ভাই, আপনাকে সুন্দর লাগছে বর বেশে। এই যে দেখেন, প্রশংসা করলাম, দেন এবার টাকা দেন। এই বলে হাত বাড়িয়ে দিল। শান পকেট থেকে 1 টাকার একটা কয়েন বের করে সাইফার হাতের উপর দিয়ে বলল, এই নেন বেন সাহেবেরা, আপনার প্রশংসা করে কষ্ট করার জন্য পারিশ্রমিক। তারপর থেমে সাইফা চোখের দিকে তাকিয়ে বলল, আমার ভাই শুধু শুনেই এটা পুরনো কথা, নতুন কিছু বলেন বেন সাহেবেরা। আমাদের বেআইনগুলোকে একটু প্রশংসা করতে পারে না, আমরা কিছুই মনে করব না। এটা বলে শান সাইফার দিকে তাকিয়ে চোখ টিপল। তা দেখে সাইফা লজ্জা পেল। শুভ নীরব দর্শক থেকে নাম ঘুষে বলে উঠল, ওকে ওকে, তোমরা ঝগড়া করো না, আমি দিচ্ছি টাকা। ভাইয়ের কথা শুনে শান বলল, এই ভাই একদম না, এটা তোমাকে হলুদ ঘুরে খাইয়েছে, ওদের এগুলো খেতে হবে, দেন টাকা পাবে। এবার সাহেব মুখ খুলল, যেন সেই সুযোগের অপেক্ষাতেই ছিল এতক্ষণ। মুখ বন্ধ করে বলল, হ্যাঁ, খেতেই পারি যদি তোমার পাশে সুন্দরী বেআইন সাহেবাগণ নিজের হাতে খাইয়ে দেয় তো। এই বলে দুষ্টু হেসে অথয়ের দিকে তাকালো। অথয় তাকালো। নিশা বলল, এটা কেমন নিয়ম ভাইয়া? উত্তরে রাহাব বলল, ঠিক নিয়ম, তোমরা যেমন নিয়মে আমাদের খাওয়াবে। সায়ন বলল, এর সাথে একটা সিম্পল শর্ত, নিজের হাতে খাওয়ানোর আগে টাকাও খেয়ে চেক করতে হবে। পরশ বলল, একদম মেইন পয়েন্ট। এই বলে হাসলো। সবাই হাসলো। শেফা বলল, আইসে শখের বাচ্চা নিয়ে। এই কথা শুনে সাইফ বলল, বস্তা ভর্তি শখের বার্তা গো বেআইন সাহেবা, আপাতত এই শখটা পূরণ করেন, পরে না হয় অন্য শখগুলো করিয়েন। অনেক বলে উঠল, কোনো ছাড় চলবে না, টাকা দিতে হবে। তো শুরু করা যাক। সেটা শুনে শান বলল, একদম, শুরু হবে অর্থে দিয়ে। আর যেহেতু সাইমের সামনে অর্থ দাঁড়িয়ে, সো আগে সাইমকে খাওয়ানো হোক। কি ঠিক বললাম তো ভাইগণ? সায়নের কথা শুনে সবাই হৈ হৈ করে হেসে উঠল। অনেক যেন চুপসে গেল এবার। সায়েম সায়নের দিকে তাকিয়ে একটা হাসি দিল। সায়নও চোখ টিপল সায়েমকে। রাহাব সায়নের পিঠ চাপড়ে দিল। মনে মনে বলল, সাব্বাস বেটা বাঘের বাচ্চা। এদিকে অথই তো চমকে উঠেছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি বলবে বুঝলো না সে। সায়েম সহ সবার দিকে একবার করে নজর বোলালো, তারপর শেফার দিকে তাকালো। শান বলল, এর মধ্যে আবার পিচ্চিটাকে কেন টানছ? হ্যাঁ, এর ভেতর আবার আমার বান্ধবীকে কেন টানছেন ভাইয়া? শেফার কথা শুনে সাহিব বলল, টানাটানি নয় বেআইন সাহেবারা, তোমাদের কথা অনুযায়ী হবে সব। সো লেটস স্টার্ট। এবার সায়েম তাকালো বাঁকা হেসে অথয়ের দিকে। দুহাত টেবিলের উপর রাখলো টান টান করে। তারপর একটু ঝুঁকলো অথয়ের মুখের সামনে। ঝুঁকে ভুরু উঁচিয়ে মুখে দুষ্টু হাসির ভঙ্গিমা করে বলল, হি হি, কি বেআইন সাহেবা রাজি তো, নাকি জ্ঞান ট্যান হারাবেন? আপনার তো আবার সেটার উপর পিএইচডি করা। সায়েমের কথায় হেসে ফেললো সবাই। আর অথয় এতগুলো লোকের সামনে লজ্জা পেল, মাথা ঝুঁকিয়ে ফেলল। ইস, কি লজ্জাজনক কথা, মানুষরা সবার সামনে এভাবে বলে যাচ্ছে। তর্কাতর্কি চলতেই থাকলো প্রায় 10 মিনিট। থামাথামির কোনো নাম নেই, কোনো পক্ষ কম না। শানও যেন ওই শরবত সন্ধ্যাদের না খাইয়ে টাকা দেবেই না। তর্কাতর্কির এক পর্যায়ে অথই নিজেই বলে উঠল,
আমি রাজি। সবাই অথয়ের দিকে তাকালো। সায়েম আবারও বাঁকা হাসলো। সন্ধ্যা অবাক চোখে দেখছে এসব। তার মন কিছু একটা বলছে। সাইফের দিকে তাকালো। এদিকে সায়ন, রাহাব, সাইফ জয়ের হাসি হাসলো। শিফা বলল, এই অথই, রাজি হবি না তুই? ওরা টাকা নিবে তো, ওরা নিজেরাই খাবে। অথয় সায়েমের দিকে তাকিয়ে বলল, সমস্যা হবে না, আমি রাজি। তারপর সামনের টেবিলের উপর থেকে একটা লাল রঙের শরবত তুলে নিল। তুলে তাকালো সায়েমের দিকে। সায়েমও ওর দিকে তাকিয়ে। সবাই তাকিয়ে আছে। সবার মাঝে যেন টান টান উত্তেজনা ভাব। অথয় শরবতটা নিজের ঠোঁটের ফাঁকে নিয়ে সায়েমের দিকে তাকিয়ে চুমুক দিল। চোখ মুখ কুঁচকে ফেলল। মুখে ঝাল অনুভব হচ্ছে। বুঝলো ঝালের গুঁড়ো দিয়ে বানানো এটা। তবুও মুখের টুকু না ফেলে গিলে নিয়ে সায়েমের দিকে এগিয়ে দিল। সবাই আবার সেখানে হৈ হৈ করে চেঁচিয়ে উঠল। সায়েম ঝুঁকে ডান হাত বাড়িয়ে অথয়ের হাতের উপরিভাগে হাত দিয়ে অথয়ের হাত সমেত গ্লাস ধরল। কেঁপে উঠল অথই। আশেপাশে চোখ ঘুরে নজর দিল। দেখলো সবাই ওদের দিকে নীরবে চেয়ে আছে। কিছুটা লজ্জা পেল। সায়েম মুচকি হেসে অথয়ের দিকে তাকিয়ে গ্লাসে ঠোঁট দিল। এক চুমুক নিয়ে সেও বুঝলো এটা ঝাল, আর ঝালের পরিমাণটাও অতিরিক্ত। এজন্য অথয়ের মুখ লাল হয়ে গেছে। সেটা এখন বুঝলো। গ্লাস থেকে ঠোঁট সরাতে যাবে তখনই অথই বলে উঠল, হুম, সরাবেন না মুখ, পুরোটা শেষ করেন, দেন শর্ত পূরণ হবে। বলে অদ্ভুতভাবে হাসলো। সায়েম অথয়ের দিকে তাকিয়ে কথা না বলেই গ্লাসের সম্পূর্ণ শরবত শেষ করলো। তারপর অথয়ের দিকে তাকিয়ে বলল, খুশি তো তুমি? অথয় অবাক চোখে তাকিয়ে আছে। কোনো উত্তর করতে পারল না সে। উপস্থিত সবাই তাকিয়ে দেখছে সায়েমকে। আর সবাই এটাও বুঝেছে এটা ঝালের পানি ছিল, কারণ সায়েমের চোখ মুখ লাল, সাথে দু ঠোঁটও লাল হয়ে গেছে। সাহিব বলল, ভাই ঠিক আছো তুমি? সায়েম অথয়ের দু চোখের দিকে তাকিয়েই বলল। হ্যাঁ। তারপর সাইফের দিকে তাকিয়ে বলল, বেআইন বলে কথা, আদর করে তুখোর ঝালের গুঁড়ো খাওয়ালেও সেটা অমৃত, বুঝলি? তারপর আবার নজর ঘুরিয়ে অথয়ের চোখের দিকে কেমন নিশালো গাঢ় দৃষ্টি দিয়ে তাকালো। একবার শুধু সুযোগ হোক, এই ঝালে জরাজীর্ণ ঠোঁটের স্বাদই তোমায় নেওয়াবো, প্রমিস। কথাগুলো সায়েম আনমনে বলল। এদিকে সাইফের উদ্দেশ্যে সায়েমের বলা কথাই সেখানে হাসির রোল পড়ল। সায়ন, রাহাব, সাইফ মিটিমিটি হাসছে। অথয় বিব্রত হলো। গালে রঙিন আভা দেখা দিল। মনে মনে সে বলল, আপনি একবার শুধু আমার হয়ে যান, এই পুরো আমিটাকে আপনার জন্য সঁপে দেব। সাইফা শানের দিকে তাকিয়ে বলল, এবার তো খুশি? আর কোনো তর্ক ছাড়া আমাদের টাকা দিয়ে দেন বেআই সাহেব। শেষের সম্বোধনাটা টেনে টেনে উচ্চারণ করলো। শান কিছু বলতে যাবে, শুভ বলল, হয়েছে, আর কোনো তর্ক না, ছাড় এবার। তারপর সন্ধ্যা আর সাইফার হাতে 10,000 টাকা বের করে দিয়ে দিল। সবাই আবার চেঁচিয়ে উঠল। আর সন্ধ্যারা জয়ের হাসি হাসলো। শুভকে এবার সাইম নিয়ে গিয়ে বসালো বরের আসনে। একে একে সবাই ঢুকে বসলো। বেচাটাকে পছন্দ করো না? হঠাৎ শানের এমন কথায় থেমে গেল সাইম। মুখের দিকে তাকালো শানের। শান ফাঁকা জায়গা বুঝে সাইমের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে প্রশ্নটা করেছে। সাইম কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল। শানের কাঁধের উপর হাত দিয়ে বলল, চলো বসবে। শানকে আর কোনো কথা বলতে না দিয়ে নিয়ে গিয়ে বসালো। এদিকে সিরাজ মির্জা বরযাত্রীর সকল প্রকার আপ্যায়ন করার নির্দেশ দিয়েছেন। কোনো ত্রুটি যেন না থাকে এমনটাই জানিয়েছেন। বর বসিয়ে রেখে সবাই একে একে গিয়ে বউ দেখে আসছে। শেফারাও গেছে বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যেতেই অথৈদের সাথে আলেয়া আর নাহিদার সাথে দেখা হয়ে গেল। আলেয়া নাহিদা ওদের কাছে এগিয়ে এলেন। অথৈরা সালাম দিয়ে কেমন আছেন জিজ্ঞেস করল। দুজনেই উত্তর দিয়ে আলেয়া আবার অথৈকে জিজ্ঞেস করলেন, শরীর কেমন আছ মা? ভালো আন্টি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কাল আমার অনেক খেয়াল রেখেছেন। আন্টি আপনি খুব ভালো। আলেয়া আর নাহিদা হেসে ফেলল। আলেয়া বলল, তাই না? আমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক। শেফা বলল, আন্টি জানেন, আজকেও আসতেই চাচ্ছিল না, আমি জোর করে এনেছি। আলেয়া ভুরু কুঁচকে অথয়ের মাথায় হাত রেখে বললেন, কেন মা, তুমি না এলে আমার খারাপ লাগতো? তোমাকে আজ দেখতে পাচ্ছি, ভালো লাগছে। অথয় উত্তর করল না। লম্বা ছিমছাম মিডিয়াম শরীরের হালকা বর্ষা ছাপ, ফর্সা সুশ্রী মুখের অধিকারিণী
আলিয়ার দিকে তাকিয়ে রইল। এই ছিমছাম শরীরের গড়নের জন্য বয়সটা যেন এখনো 30-এর কোঠায়। সাইমের মুখ এই মুখটার আদলের সাথে অনেকটা মিল। বুঝলো মায়ের মতো হয়েছে, অবশ্য বাবার মতো আছে কিছুটা। তাকিয়ে থেকে অথই আনমনে বলল, এ মানুষটা এত অমায়িক কেন? এই অমায়িক মানুষটাকে নিজের শাশুড়ি রূপে পেলে কি খুব বেশি ক্ষতি হবে? কথার মাঝে সেখানে সন্ধ্যার সাইফা উপস্থিত হলো। সাইফা বলল, অথয়, তোমার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আপু। তারপর সন্ধ্যার দিকে তাকিয়ে নিজের হাতে থাকা প্যাকেটটা বাড়িয়ে দিল। বলল, তোমার ড্রেসটা। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমার অসুস্থতায় কেয়ার করার জন্য। প্যাকেটটার মধ্যে সন্ধ্যার জামা, যেটা গতকাল অথয়কে পরানো হয়েছিল। সন্ধ্যা মুচকি হেসে অথয়ের হাত থেকে নিল। বলল, তেমন কিছু না আপু, এটা আমাদের সবার দায়িত্ব ছিল। তুমি আমাদের অতিথি কিনা। অথয় কিছু বলল না, সন্ধ্যার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটাকে কেন জানি নিজের কাছে আদুরে লাগে, বড়টা আপন মনে হয়। কিন্তু এর সাথে সাইমের কেমন সম্পর্ক সেটা জানা নেই। কেনই বা এর সাথে সবসময় সাইমকে দেখা যায়? সেদিন রেস্টুরেন্টেও নিজে হাতে খাইয়ে দিল। শুধুই কি ফুফাতো বোন, নাকি এর থেকে বেশি কিছু? এগুলো ভাবলেই তো আজও তার বুকে মোচড় মারে, কান্নার এসে ভিড় জমায়। তখন চাইলেও আর এগোতে পারে না সাইমের দিকে। যদি সত্যি মন ভেঙে যায়, সহ্য করবে কি করে সে? আবার সাইমের কিছু কিছু কেয়ারও তাকে প্রচুর ভাবায়। সে প্রচুর দ্বিধাদ্বন্দ্বে ভোগে আজকাল। গতকালে তাকে নিয়ে তর্পণটা কি জন্য ছিল, সেটার উত্তর পেয়েও মনে হচ্ছে পাচ্ছে না। এদিকে সেদিনের চিরকুটটাও সাইমের দিকে নির্দেশ করে তার মন বলে, না আর ভাবতে পারছে না সে। তাকে এসবের উত্তর পেতেই হবে। এই বিয়ের ঝামেলা গেলেই সাইমকে হয় সে পাবে, নয়তো কখনো না। আর এদিকে সবকিছু সিরাজ মির্জা আর শরীফ মির্জা দেখলো। অথয়ের মুখে এখন মাস্ক নেই, তাই তাকে চিনলেনও তারা। শরীফ মির্জা ভাইয়ের দিকে তাকালো। ইতিমধ্যে বিয়ে পড়ানোর কাজ সম্পূর্ণ হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ পড়ল। আজ থেকে কাজীর খাতার নামে স্বাক্ষরের মতো শুভর মনেও সামিয়ার নাম চিরকালের মতো স্বাক্ষর হয়ে গেল। 3 কবুলে বউরূপে আপন হলো সামিয়া। বিয়ে পড়ানোর পর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। সেখানেও এক চোখ তর্কাতর্কি হলো বরের হাত ধোয়ানি নিয়ে। সেখানেও 10,000 দিতে হলো বরপক্ষকে। শুভকে সামিয়ার পাশে বসানো হয়েছে। কন্যা দান করা হবে, সেটার দায়িত্ব সিরাজ মির্জা নিয়েছেন। সিরাজ মির্জা সামিয়াকে শুভর হাতে তুলে দিলেন। তারপর কন্যা বিদায় বেলাও চলে এলো। বিদায় সবার প্রচুর কাঁদলো। সন্ধ্যা, সাইফা সামিয়াকে জড়িয়ে ধরে প্রচুর কাঁদলো। নাহিদা তো অজ্ঞান হবার উপক্রম। আলিয়ানা নিজেকে সামলাতে পারছে আর না নাহিদাকে। সায়েম সাহেব দূরে দাঁড়িয়ে আছে, চোখ তাদের লাল। সিরাজ মির্জা, শরীফ মির্জারও একই অবস্থা। পুরুষ মানুষ না হলে বোধহয় তারাও কাঁদত। সবশেষে যেতেই হলো সামিয়াকে, বিদায় নিতেই হলো। এবাড়ির অতিথি হিসাবে নামকরণ করে চলে যেতেই হলো তাকে। সামিয়ার সাথে সাইফাকে পাঠানো হলো। গ্রামে কনের সাথে কারো যাওয়ার নিয়ম থাকে, সেটার জন্য সাইফাকে পাঠানো হলো। সন্ধ্যা সাইফা দুজনকেই পাঠাতে চেয়েছিল, কিন্তু সাইফ কড়াভাবে মানা করেছে সন্ধ্যা যেন না যায়। সামিয়ার বিয়েটা মিটে গেলে তোমার আর সন্ধ্যার আকত করা হবে, প্রস্তুত থেকো। গম্ভীর ভারী রুট কণ্ঠে কথাটা বললেন সিরাজ মির্জা সাইমের উদ্দেশ্যে। এই ঘরে উপস্থিত আলেয়া বেগম সহ সাইম ও সিরাজ মির্জা। বিয়ে বের করার পরে আত্মীয়দের বিদায় দিয়ে তিনি সাইমকে ডেকে পাঠিয়েছেন আলেয়াকে দিয়ে। তারপর সাইম উপস্থিত হলে তিনি উক্ত কথা বলে ওঠেন। আমি আগেও যা বলেছি এখনও তাই বলবো। আমার সিদ্ধান্ত একই থাকবে, এর বেশি কোনো কথা আমি শুনতে চাই না। আমি যা বলেছি সেটাই করব আমি। কাট কাট জবাব তার। ছেলের কথায় ভয়ঙ্কর ভাবে রেগে গেলেন সিরাজ মির্জা। আলেয়া ভয়ে ভয়ে স্বামী ও ছেলের দিকে চেয়ে আছেন, মাঝে কথা বলার সাহস পাচ্ছেন না। একদম বেয়াদবি করবে না তুমি, আমি কখনো মানবো না এটা। তুমি যা যাচ্ছ তা কখনো হতে দেব না আমি, আর আমি ছাড়াও আশরাফও চাইবে না। কে চাইলো আর চাইলো না আমি দেখতে চাই না, আর জানতেও চাই না। ইভেন আমার দেখা জানার প্রয়োজনও নেই। আমি কি চাই আমি সেটা দেখব। কারো মানতে ইচ্ছে হলে মানবে, নয়তো না। আমি অন্য ব্যবস্থা নেব। সাইম! জোর গলায় চেঁচিয়ে উঠলেন সিরাজ মির্জা। কেঁপে উঠলেন আলেয়া বেগম। তার কথায় সে অটল। সিরাজ মির্জা আবার বললেন, ওই মেয়ের থেকে দূরে থাকবে। আর শুনে রাখো, আমার কথাই শেষ কথা। 1 সপ্তাহ পর তোমার সন্ধ্যার আকদের আয়োজন করা হবে। অসম্ভব। ওর থেকে দূরে কেন, চোখের আড়ালও করতে পারবো না। আর হ্যাঁ, তুমিও শুনে রাখো, ওকে তোমার ছেলের বউ হিসেবে মানতে হবে। এটা আমার শেষ কথা।
এই বলে গটগট পায়ে রাগ নিয়ে চলে গেল সে। সিরাজ মির্জাকে আর কোনো কথাই বলতে দিল না, আর না ওনার বাকি কথা শোনার প্রয়োজন মনে করলো সাহেব। ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে গেল সে। সেখানে সিগারেট ধরালো, এক টান দিয়ে আকাশমুখ ধোঁয়া ছাড়লো, আর আনমনে কিছু কথা আওড়ালো। তোমার এই অবুঝপনার জন্য অনেক পস্তাতে হবে অথই, অনেক পস্তাতে হবে। কেমন অবুঝপনা আমি চাই না। আমার জীবনে পা রাখতে হলে তোমাকে সব সহ্য করতে হবে। এসব ঝড়ে তোমাকে আমার হাত আঁকড়ে ধরে রাখতে হবে। ছেড়ে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি দ্বিতীয় কাউকে হারাতে পারবো না। কঠিন মন সিদ্ধান্ত নিয়ে আমার কাছে আসতে হবে তোমাকে। পুরো দুনিয়া ভুলে পুরো দুনিয়াকে একপাশে রেখে আমার সাথে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে আমার পাশে দাঁড়ানোর ক্ষমতা রাখতে হবে। সৎ সাহস নিয়ে সত্যি বলার সাহসিকতা রাখতে হবে। বাবার আদুরে বাধ্যগত মেয়ে হয়ে থাকা যাবে না। শুধু ভালোবাসলে, পছন্দ করলে সব শেষ হবে না অথই। আমার ইচ্ছে অনুযায়ী তোমাকে প্রকাশ করতেই হবে। তবেই তুমি আমাকে পাবে, নয়তো অন্য ব্যবস্থা করতে বাধ্য হব। তখন আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে কিনা জানা নেই, কিন্তু আমার সাথেই তোমাকে থাকতে হবে। তোমার সময় শেষ হয়ে আসছে অথই। আর 1 সপ্তাহ তোমার সময়। এর মধ্যে আমার কাছে না আসলে। ভাবনার মাঝে কারোর হাতের স্পর্শ পেল সাহেব। সঙ্গীত ফিরে পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো সাহেব। ডেকে উঠল সে। ভাই। সাহেব কোনো প্রত্যুত্তর করলো না, আবার ঠোঁটের ভাঁজে সিগারেট দিয়ে টান দিল। সাহেব বলল, আমি সব শুনে নিয়েছি ভাই। চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। সে বিশ্বাস আছে আমার, কিন্তু বড় চাচুর উপর আমি কোনো কথা বলতে পারবো না ভাই। আর এদিকে আমি সন্ধ্যাকেও হারাতে পারবো না। সাহেবের কথাই ওর কাঁধের উপর ভরসার হাত রাখলো। তারপর বলল, আমি সব সামলে নেব। সন্ধ্যাকে তুই জানিয়েছিস? হ্যাঁ, ও সময় নিয়েছে। আচ্ছা, নিক সময়। পরেরটা আমি সামলে নেব। সাহেব কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই, সন্ধ্যাকে জানানোর প্রয়োজন না এখন। আর কিছুদিন পর বুবুর বিয়ের আনন্দ করছে করুক, নয়তো ভেঙে পড়বে। সায়েম তা শুনে শুধু ছোট করে বলল, হুম। এদিকে সায়েম বের হয়ে যাওয়ার পর ক্রোধে ফেটে পড়ছেন সিরাজ মির্জা। বেপরোয়া ছেলেকে তিনি কিছুতে সহজ করতে পারলেন না। সঠিকটা বোঝাতে পারল না যে সে যা চায় তা সম্ভব না, তা হবার না। এভাবে চলে যাবে যুগ। যা ঢাকা আছে তা ঢাকায় থাক। অযথা খোলার কি দরকার? তাতে তো আর আগের মতো হবে না। সবার না ফিরে পাবে। যে যাই বলুক, তিনি যা চান তাই হবে। এটাই শেষ সিদ্ধান্ত তার। রাগ কিছুক্ষণ পর সংবরণ করে আলিয়া বেগমের দিকে তাকালেন। আলিয়া ভয়ে চুপসে আছে। এই গুরু গম্ভীর মানুষটাকে তিনি আজও ভয় পান। সিরাজ মির্জা ক্রন্থিত স্বরে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, ওই মেয়েকে এই বাড়িতে আনার দুঃসাহস কেন করেছো? আর আশরাফ জানে তো তার মেয়ে এই বাড়িতে পা দিয়েছে? আলিয়া কেঁপে কেঁপে উঠলেন স্বামীর প্রতিটা বাক্যে। তিনি মুখ বন্ধ করে আছেন, কোনো কথা বলছেন না, আর সিরাজ মির্জার প্রশ্নের জবাবও দিলেন না। সিরাজ মির্জা আবার জিজ্ঞেস করলেন। উত্তরে আলিয়া বললেন, না আশরাফ ভাই, এটা জানেন না। আপনি তো আপনার ছেলেকে চেনেন। সাইমই আনিয়েছে সব ঠিকঠাক করে। রোশনি বাবু জানেন শুধু। সিরাজ মির্জা সব শুনে ভুরু কুচকে তাকালো আলিয়ার পানে। কিছুটা রাগ পরিলক্ষিত মুখ পানে। আলিয়ার কিছু বললেন না, ঘর ছেড়ে বেরিয়ে এলেন। আজ শুভ আর স্বামী আর বৌভাতের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কমিউনিটি সেন্টারে। অনেক আত্মীয়দের আনাগোনা সেখানে। চারিদিকে ডেকোরেশন। সোফাতে বসে আছে শুভ আর স্বামী একসাথে। শুভর পরনে ব্ল্যাক ব্লেজার আর স্বামীর পরনে গোলাপি লেহেঙ্গা। দুজনকে বেশ মানিয়েছে। সবাই বউ দেখছে আর মুখে সুনামে পঞ্চমুখ। স্বামীকে দেখে সবার মুখে মাশাআল্লাহ বাক্যটা আপনা আপনি চলে আসছে। সাইফা রাতে শুভদের বাসাতে ছিল। সেখানে তাদের কাজিন সহ শেফা শানের সাথে বেশ ভালোই আড্ডা দিয়েছে। এই দুদিনের মাঝে শান আর সাইফার সম্পর্ক বেশ ভালোই ক্লোজ হয়েছে। সেই সম্পর্কে একটা নাম হতে হয়তো বেশি সময় নেবে না। বুবু! সন্ধ্যা জোর করে স্বামীকে ডেকে উঠল। কিছুটা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। স্বামীও সন্ধ্যাকে পেয়ে আনন্দে আটখানা হয়ে গেল। তারপর ছেড়ে দিয়ে সন্ধ্যা বলল, আই মিস ইউ বুবু। আমিও খুব মিস করেছি তোদের পরি। কচু করেছো। তুমি তো নতুন দুলাভাইকে পেয়ে আমাদের ভুলেই গেছো। এই বলে মন খারাপ করার মতো ভাব করলো। সন্ধ্যার কথাটা পাশে থাকা শুভ শুনে নিয়েছে। শুভ বলল, ছোট শালিকা সাহেবা, আমিও মিস করছি কিন্তু তোমাদের। আর হ্যাঁ, তোমার বুবুকে তো আমি ভুলিয়ে ভালিয়ে রেখেছি তোমাদের। সে তো কেঁদে কেটে একাকার। বাচ্চাদের মতো সারা রাত কেঁদেছে। তোমার বুবুর কান্না চোটে আমার তো বাসরাতি বন্ধ হয়ে যাচ্ছিল। শেষমেশ বাচ্চাদের মতো আদর করে কান্না বন্ধ করেছে। এই বলে দুষ্টু হেসে চোখ টিপল শুভ।
শুভর কথা শুনে সন্ধ্যা জোরে জোরে হেসে ফেললো, আর স্বামীও চোখ গরম করলো, বড় বড় করে তাকালো। কিরে খরগোশ ছানা, ওভাবে লাফাতে লাফাতে দৌড়ালি কেন? যদি পড়ে যেতি? সাইফের কথায় মুখ ঝমটালো সন্ধ্যা, উত্তর করলো না। স্বামী আর বাড়ির সবাই এসেছে মেয়ে আর মেয়ে জামাই নিতে। শুধু আলেয়া আর নাহিদা আসেনি, সিরাজ মির্জা, শরীফ মির্জা সহ তাদের কিছু আত্মীয় স্বজনে এসেছে। সাইম স্বামীয়াকে জিজ্ঞেস করলো, বুবু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তোরা কেমন আছিস ভাই? আমরা সবাই ভালো আছি। এই বলে শুভর সাথে মোলাকাত করলো, তাকেও জিজ্ঞেস করলো কেমন আছে। সাইফও করলো। সাইমদের চলে আসতে দেখে শুভর বাড়ির সবাই এদিকে চলে এসেছে। শুভর বাবা মা এসে সিরাজ মির্জা আর শরীফ মির্জাকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন, তারপর টুকটাক সবার সাথে কথা বললেন। শান এগিয়ে এসে সাইম আর সাইফের সাথে মোলাকাত করে ভালো মন্দ জিজ্ঞেস করলো। সাইফে এসে সন্ধ্যার সাথে কথা বললো, তারপর সন্ধ্যা শেফার সাথে কথা বললো। সবাই সবার সাথে আড্ডাতে মেতে উঠলো। সবাইকে দেখা গেল, অথৈকে আর নিশাকে এখনো দেখা গেল না। তাদের খুঁজতে দুজনের দুজোড়া চোখ ব্যস্ত। তা দেখে সায়ন বলল, সাইমের চোখের ব্যস্ততা নয়, বুঝতে পারলাম, কিন্তু তোর চোখে এত ব্যস্ত কে? এটা বলে সায়ন ভুরু ওছে দু ভুরু নাচল, তারপর ভুরু কুচকে তাকালো। রাহাব বলল, চিঙ্কু হাওয়াহীন চিপসের প্যাকেট তোর অত বোঝে কাম নাই, তুই চিপস খা। বুঝি বুঝি, ছোটবেলায় খাইছি আমি সুজি। এই বলে মেঘে এসে কলার উছিয়ে সেখান থেকে কিছুটা দূরে প্রস্থান করলো সে, নয়তো এখনই তার পিঠে জোরসে একটা ঘুষি পড়তো। অথই, শেফার কথায় সবাই ঘুরে তাকালো। আটকে গেল অথয়ের উপর সবাই। কি দারুণ লাগছে মেয়েটাকে, মুগ্ধ চোখে চেয়ে আছে সবাই। কালো গাউন পরেছে সে, ফর্সা গড়নে কালো গাউনটা মানিয়েছে দারুণ। পাশে নিশা দাঁড়িয়ে। অথয়ের জামাই সমস্যা হওয়াতে ওয়াশরুমে গেছিল দুজন। এগিয়ে এলো শেফা, জিজ্ঞেস করলো সব ঠিক আছে কিনা। অথয় ঠিক আছে বলল। তারপর শেফা জানালো সায়েমরা চলে এসেছে। শেফার কথা চোখ ঘুরিয়ে আশেপাশে দেখলো সায়েমদের বাড়ির অনেককেই দেখা যাচ্ছে, আর সবার নজর তাদেরই দিকে। এবার অথয় কিছুটা গুটিয়ে গেল। এদিকে সায়েমকে অপলক চেয়ে থাকতে দেখে শুভ পাশে এসে দাঁড়িয়ে বলল, শালাবাবু একটু কম করে দেখো, এভাবে দেখলে তো বদনজর হয়ে যাবে। শুভর কথায় সায়েম হেসে ফেলল, তারপর বলল, দেখতে দেখতে চোখ ঝলসে গেলেও তবু আমি ওকেই দেখে যাব। বাহ, কি প্রেমিক পুরুষ। শুভর কথায় আবারও হাসলো, তবে তা এবার নিঃশব্দে। রিসেপশন পার্টি জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। গান বাজনা নাচ সবই হচ্ছে। সেখানে রাহাব বলে উঠল, এই যে বিআইন সাহেবাগণ, আমাদের কিন্তু নাচের কম্পিটিশন হবার কথা ছিল, মনে আছে তো? সায়ন বলল, হ্যাঁ, আর ব্যান্ড নিয়ে নাচবো, এইটাও কথা ছিল। তো ব্যান্ড সাহেবগণ, আপনারা রাজি তো? কোনো এক্সকিউজ শুনছে না কিন্তু। শেফা বলল, আমরা রাজি, দেখা যাক কোন পক্ষ ভালো নাচতে জানে। তা শুনে অথই বলল, এই একদম না, আমি এসবে নেই, তোরা কর। অনেক বলল, তা বলে কি আর হবে মিষ্টি বেন, নাচতে কিন্তু হবে। শান বলল, হ্যাঁ, হয়ে যাক কম্পিটিশন, আমরাও একটু ব্যান্ডের সাথে নাচতে পারবো। এই বলে আবার সাইফের উদ্দেশ্যে মাথা চাকিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যান্ড সাহেবেরা, সমস্যা নেই তো এই ব্যান্ডের সাথে নাচতে? সাইফা কি বলবে বুঝলো না, লজ্জা পেয়ে মাথা ঝুঁকিয়ে রইল। অথই আবার বলল, শান ভাইয়া, আমি পারবো না, আমাকে বাদ দাও। উত্তরে শান কিছু বলতে যাবে, তখনই সায়েম অথয়ের দিকে এগিয়ে গিয়ে কিছুটা কানের কাছে মুখ নিয়ে স্লো ভয়েসে বলল, ভয় পাচ্ছেন? তাইলে কি ধরে নেব বেআইনগুলো ভীতু? কেঁপে উঠল অথই। একে তো সায়েম এত কাছে এসে কথাটা বলছে, তার উপর সায়েমের গরম নিঃশ্বাস তার ঘাড়ের উপর এসে বাড়ি খাচ্ছে। শরীরে কাঁটা তুলল, লোমগুলো সজাগ হয়ে উঠল। অথয় ঘুরে সায়েমের দিকে তাকালো, তখনই চোখাচোখি হয়ে গেল দুজনের। সায়েম অথয়কে তাকিয়ে থাকতে দেখে দুষ্টু নজরে ভুরু উঁচিয়ে মুখে না বলে বোঝালো। অথয় চোখ নামিয়ে নিল, তারপর আবার তাকালো সায়েমের পানে, বলল, তবে হয়ে যাক নাচ। সায়েম বাঁকা হাসলো, সবাই কিছুটা চেঁচিয়ে উঠল। তারপর শুরু হলো নাচ। রাহাবদের কথায় তারা বেআইন একসাথে নাচলো। এই যে বেআইন সাপ ভাব নিয়েন না, এতগুলো বেয়ান যেন দেখেও দেখেন না। এই গানে সবাই একসাথে নাচলো, তারপর কাপাল ডান্সও করলো কেউ কেউ। আনন্দ আড্ডা সব বেশ ভালোভাবেই করলো সবাই। সবকিছু ঠিকঠাক ভাবেই সম্পূর্ণ হলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো।
তারপর সিরাজ মির্জা শুভর বাবা শাহেদ সাহেবকে জানালেন রওনা দেবার কথা, মেয়ে জামাই নিয়ে, কারণ রাত অনেক হয়ে গেছে। শাহিন আর শাহেদ অনুমতি দিয়ে দিলেন। তারপর সায়েমরা স্বামী ও শুভকে নিয়ে রওনা দেবে বলে সবাই কমিউনিটি সেন্টার থেকে বের হলো। শুভ স্বামীর সাথে শান আর শেফাও যাবে ঠিক হলো। আর এদিকে অথয়রা শেফাদের আগে রওনা হওয়ার জন্য সবার থেকে বিদায় নিতে আসলো। তারা আর থাকবে না, ওরাও আজ রওনা দেবে এমনটাই ভাবলো দুই বান্ধবী। শাহিনার কাছে আসলে তিনি বাদ সাধেন, বললেন, অনেক রাত হয়ে গেছে, এখন যেতে হবে না। এই রাত 9টার সময় তোমরা 1 ঘন্টার রাস্তায় দুজন মেয়ে কিভাবে যাবে? পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে তো তোমাদের? আর ভাবলে কিভাবে আমি রাজি হব যেতে দিতে? প্রয়োজনে কাল সকালে যাবে, তবুও এখন না। শাহিনা কিছুটা রেগেই বললেন। তা শুনে অথয় আর নিশা মাথা নত করল, চুপসে গেল। অথয় বলল, আন্টি, আমরা একা থেকে কি করব? সেবা তো চলে যাচ্ছে, তাছাড়া বিয়ের অনুষ্ঠানও শেষ হয়েই গেছে। অথয়ের কথা শুনে শেফা চেঁচিয়ে বলল, এই অথয়, পাগল হয়েছিস তুই? তোরা ভাবলি কি করে তোদের একা রেখে আমি চলে যাব? আরে বড় ভাইয়া তো বলল তোরাও যাবি আমাদের সাথে, এই জন্যই তো আমি রাজি হয়েছি। এই তোকে বড় ভাইয়া কিছু বলেনি? এইটুকু বলে শুভর উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি ওদের বলনি? আরে আমি তো বলতেই যাচ্ছিলাম। শুভ এই বলে থেমে আবার অথয়দের দিকে তাকিয়ে বলল, এই অথই, নিশা, তোমরাও আমাদের সাথে যাচ্ছ? অথয়রা দুজন বেশ অবাক হলো, না বুঝে দুজনই বলল, কোথায় যাব আমরা ভাইয়া? আরে তোমাদের তো সামিয়ার বাসার কাছেই বাসা, তোমাদের ওখানে নামিয়ে দেওয়া হবে, চলো। এই বলে সাইমের দিকে তাকালো শুভ। সাইম এদিকেই তাকিয়ে আছে। শুভর কথা শাহিনা আর শাহেদও সম্মতি দিল, স্বামীও বলল যাবার কথা। এদিকে সিরাজ মির্জা ছেলের দিকে তাকিয়ে দেখল, তিনি ঠিকই ধরতে পারলেন এটা তার ছেলের কারসাজি। এই নিয়ে তিনি কিছু বললেন না, তবে বেজায় রাখলেন ভেতরে ভেতরে। অথয় আর কথা বলল না এই নিয়ে। আর শুভ সিরাজ মির্জার কাছে গিয়ে ওনাদের গাড়িতে তুলে দিয়ে বলল আগে যেতে, তারা পিছের গাড়িতে আসছে। শুভর কথা অনুযায়ী বড়দের গাড়ি চলে গেল একে একে, সবাই প্রায় চলে গেছে। তারপর সোহাগ পাপড়ি বাইকে উঠে বিদায় নিয়ে চলে গেল। এদিকে রীতি আসেনি, অনেক আর ঈশিতাও বাইকে এসেছে। তারাও একই বাইকে উঠে পড়লো, কারণ তাদের বাসা একই জায়গায় পড়ে। এরপর শুভ সামিয়া কারে উঠে পড়লো। সেখানে সামিয়ার পাশে শেফাকে বসতে বলল, আর শানকে বলল সাইফাকে বাইকে নিতে, যেহেতু সে বাইক নিয়ে যাবে। সাইফা নাকচ করলো না, শানের ডাকে গিয়ে উঠে পড়লো। শানও চলে গেল। তারপর সাইফ সন্ধ্যাকে বলল বাইকে উঠতে। তারা দুজনেই বাইকে এসেছে, তাই সন্ধ্যাও উঠে পড়ল। সাহেব দেরি না করে চলে গেল সন্ধ্যাকে নিয়ে। আর অথই নিশা শুধু দেখেই গেল ওরা কোথায় বসে যাবে। নিশা প্রশ্ন করতে যাবে, তখনই রাহাব বলে উঠল, নিশা উঠে এসো। অবাক হলো সে, বাইকে ওঠার কথা বলছে কি? শিওর হতে হবে। ভাইয়া কোথায় উঠবো? আমার কোলে এসো। সায়ন সহ উপস্থিত সবাই হেসে ফেলল। শেফা বলল, এই নিশা উঠে পর, তোদের সুবিধা হবে। রাহাব ভাইয়া একবারে গিয়ে দিয়ে আসতে পারবে তোদের। শেফার কথায় সবাই সম্মতি দিল। নিশা আর অথই সঠিকই মনে করলো বিষয়টা, তাই কথা না বাড়িয়ে নিশা গিয়ে উঠল রাহাবের বাইকে। অথই যে উঠতে যাবে, সাথে সাথে রাহাব বাইক স্টার্ট দিয়ে দিল। তারপর রাহাব অথইকে বলল, অথই তুমি শাওন নয়তো সাইমের বাইকে আসো, এখানে জায়গা হবে না। আর তার উপর আমি ভালো বাইকার নই, দুজন কিনে চালাতে পারবো না। কথাটা আসলে মিথ্যা বলল। রাহাব কথাটা বলে সায়নের দিকে তাকে চোখ টিপল সবার অগোচরে। রাহাবের কথা শুনে সায়ন তড়িঘড়ি করে বাইকে উঠে বলল, এই না সুইটে বোনো, আমি এমনিতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না বাসাতে হাওয়া থেইকা। তার উপর যদি তুমি ওঠো, আমি বাইকে কন্ট্রোল করতে পারুম না, শুধু মাইয়া লইয়া গিয়া বিপদে পড়ুম। তুমি বরং নাইমের বাইকে ওঠো। এখানে অথই সহ শেফা নিশা বুঝলো এটা নিদারুণ সবার অভিনয়, তাকে ইচ্ছাকৃত সাইমের বাইকে পাঠাচ্ছে। অথই এটা চায়, কিন্তু তার যে সাহসে কুলায় না। সাইমের বাইকে যেতে পারা মানে ঈদের চাঁদ দেখতে পাওয়ার মতো আনন্দ। স্বামীয়া কিছু না বুঝেই বলল, অথই তুমি সাইমের গাড়িতেই আসো, সেফটি হবে। স্বামীয়া মন থেকেই বলল কথাটা। শাহিনা বললেন, অথই উঠে পড়ো, অনেক রাত হয়ে যাচ্ছে। তারপর শুভ ড্রাইভারকে গাড়ি স্টার্ট দেবার কথা বলল। গাড়ি স্টার্ট দিতে শেফা বলল, অথই উঠে পড়ো। নিশাও বলল। অথই কি করবে না করবে বুঝছে না।
লজ্জার কেমন কেমন জানি লাগছে, আর আবার বুক দুরু দুরু করছে। এতখানি পথ সাইমের বাইকে যাবে, কমটিখানি কথা। মনের আনন্দ আর কাপা বুক নিয়ে ছোট ছোট পায়ে সাইমের বাইকের কাছে গিয়ে দাঁড়ালো। এতক্ষণ চুপচাপ সব নির্বিকার ভাবে দেখে যাওয়া মানুষটা মুখ খুললো। অথই কাছে গিয়ে দাঁড়াতে বিড়বিড়ালো, বোকা একটা, অবুঝ কি আর সাধে বলি, স্টুপিড। সাইমের কথা শুনলো না অথই। তারপর সাইম মুখে কাট কাট ভাবে বলল, উঠে বসো জলদি। এই বলে সে বাইকে উঠে বাইক স্টার্ট দিল। এখনো ওঠেনি অথই। সাইম ঘুরে তাকিয়ে আবার বলল, কি হলো? অথই না পেয়ে কাপা কাপা পায়ে উঠে পড়ল। সাইমকে ধরে বসতে হাত কাঁপছে। কিভাবে ছোবে সে মানুষটাকে? সাইম বলল, শক্ত করে ধরে বসো, পড়ে যাবে। যে কাঁপাকাঁপি শুরু হয়েছে তোমার। অথই লজ্জা পেল। মানুষটা বুঝে গেছে। কাঁপা কাঁপা শরীরেই ধরল সাইমের কাঁধ। শিহরণ জাগলো শরীরের সাথে সাথে। এই ছোঁয়া ভেতরে সব নাড়িয়ে দিচ্ছে। সাইম হাসলো অথইকে এভাবে শাস্তি দিতে পেরে। মনে মনে বলল, এই ছাগলছানা অবস্থা আজ এই রাস্তার জার্নিতেই না হার্ট অ্যাটাক করে। এদিকে সুবোধের গাড়িও ছেড়ে দিয়েছে মা বাবার থেকে বিদায় নিয়ে। তারপর রাহাব আর সায়নও চলে গেল। শাহিন আর শাহেদের থেকে বিদায় নিয়ে সাইমও বাইক চালানো শুরু করলো। বাইক চলতেই অথই আনমনে বলল, এই পথ আজ শেষ না হোক, এভাবেই চলুক আজীবন। এভাবেই সকল যাত্রা শুরু করতে চাই আপনার সাথে। গ্রহণ করবেন তো আমাকে? আকাশে চলছে সঞ্চরণশীল বাষ্পরা সেজে ছুটে বেড়ানোর খেলা। চৈত্র শেষে বৈশাখ মাস আসছে। প্রকৃতি জানান দিচ্ছে গুমোট ভাব, এক্ষুনি বুঝি বাড়ি ধারা নামবে। মৃদু গর্জনের সাথে বাতাবরণও পরিলক্ষিত, যেন প্রকৃতি রাগ অভিমান করেছে, জানিয়ে দিচ্ছে এই রাগের কারণ কি। আগন্তুক লোকটি এতগুলো বছর পর এই শহরে পা দিয়েছে বলে সে কি অভিমান করতে চাইছে নাকি অভিযোগ? বলতে বলতেই ঝুপঝুপিয়ে বাড়ি ধারা নামলো। মেঘরাজিটা যেন রাগ করে আর থাকতে পারল না, এখন তাদের কান্না পেল। কান্নার মাধ্যমে সে অভিমান জানিয়ে দিল, কিন্তু আগন্তুক লোকটা যেন বেজায় রাখলো তার এই অভিমানে সিক্ত হয়ে ন্যাকা কান্নায় তাকে ভেজানোর জন্য। যেন লোকটা চাইলো না এক্ষুনি নীরদের বিষদময় বাড়ি ধারা। লোকটার দেখার সময় নেই ন্যাকা কান্নার জন্য। কপালে শুষ্ক ভাঁজ পড়ল বিরক্তির। সেই বিরক্তি মাখা চেহারা নিয়ে লোকটা ট্রেন থেকে নেমে কিছুটা টান পায়ে একটা দোকানে ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। অনেকেই সব দোকানে ভিড় জমিয়েছে বৃষ্টির জন্য। হঠাৎ বৃষ্টিতে যেন সবাই বিরক্ত। শুকনো শহর নিমেষে ভিজে একাকার। রাস্তায় পানিতে চিপচিপে রূপ ধারণ করেছে ইতিমধ্যে। সন্ধ্যা দোকানের ছাউনিতে দাঁড়িয়ে আছে। আজ 1 সপ্তাহ পর সে কলেজে এসেছে। স্বামী আর বিয়ের জন্য এতদিন ক্লাস কোচিং সবই বন্ধ ছিল। সামনে পরীক্ষা, আর বসে থাকা যাবে না। বিয়ের জন্য পড়া অনেকটাই পিছিয়ে গেছে। আজকে সে সব নোটস নিয়েছে বান্ধবীর থেকে। এখন শুধু নাকে মুখে পড়ে কমপ্লিট করতে হবে। সাইফও এসছে আজ। সন্ধ্যা সাইফের জন্য ওয়েট করছে। দুজনেরই ক্লাস শেষ। এখন বাড়ি ফিরবে ঠিক সে সময় বৃষ্টি নেমে এলো। সাইফ সন্ধ্যাকে দোকানের নিচে দাঁড় করিয়ে পাশে মার্কেটের একটা দোকানে গেছে এই বৃষ্টির মধ্যে। দোকানটার ছাউনিতে অনেক ছেলে মেয়ে পুরুষ মহিলাও আছে, তাই সন্ধ্যার ততটা সমস্যা বা ভয়ও হচ্ছে না। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে আছে সে। বিরক্ত হচ্ছে বটে একটু। দাঁড়িয়ে থাকতে থাকতে পাশে একটা মধ্যবয়স্ক লোক এসে দাঁড়ালো। বয়সটা আনুমানিক 40-50। সন্ধ্যা একবার তাকালো লোকটার দিকে। বয়স যেমনই হোক, দেখতে বেশ হ্যান্ডসাম। মনে হচ্ছে এখনো 26-37 বছরের যুবক। তেমনই লাগতো যদি না শরীরের চামড়া কিছুটা কুচকানো না হতো। কুচকানো চামড়াটা যেন বয়স নির্ধারণ করে দিচ্ছে। লোকটা বেশ লম্বা, পেশিবহুল, মোটা শরীর, গায়ের রং উজ্জ্বল ফর্সার সাথে বিদেশি বিদেশি ভাব লাগছে। চুলে পাকও ধরেছে। কানের কাছে চুলগুলো অনেকগুলোই পেকেছে। সন্ধ্যা লোকটাকে এতটুকুই পর্যবেক্ষণ করলো। এরই মাঝে পাশে থেকে লোকটাও সন্ধ্যার দিকে তাকালো। তাকেই চমকে গেলেন, যেন বহু বছর পর চেনা মুখ দেখলেন। সেই একই মুখের আদল, একই কাজল বরণ চোখ, একই নাক, আবার শরীরের গড়নও যেন এক, শুধু পরিবর্তনের মধ্যে গায়ের রংটা উজ্জ্বল। যেন দিব্যি সেই কাজল নয়না দাঁড়িয়ে আছেন, তাকিয়ে আছেন লোকটা। সন্ধ্যা লোকটাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সৌজন্যমূলক হাসলো। লোকটা সন্ধ্যার হাসি দেখে যেন আরোই চমকে গেলেন। প্রশ্ন করলেন, নাম কি বাচ্চা তোমার? থাকো কোথায় তুমি? সন্ধ্যার লোকটা স্পষ্ট শুদ্ধ বাংলা ভাষা শুনে নিশ্চিত হলো তিনি বাংলাদেশেরই।
হয়তো অনেক বছর বিদেশে ছিলেন, যার জন্য বিদেশের ছোঁয়া গায়ে লেগে গেছে। ভাবনার শেষে সন্ধ্যা উত্তর দিল, আমার নাম সন্ধ্যা ইসলাম। আমি মামার বাড়ি থাকি ছোট থেকেই, বাবার বাড়ি থাকি না। লোকটা বললেন, ও আচ্ছা, তোমার নামটা সুন্দর অনেক মা। তা মামার নাম কি? আর এইখানে কোনো কলেজে পড়ো নাকি? হ্যাঁ আঙ্কেল, এখানে সরকারি কলেজে ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি আমি। আমার মামাদের নাম বড় মামা সিরাজ মির্জা, ছোট মামা শরীফ মির্জা। লোকটার কানে যেন বজ্রপাত হলো, তেমনভাবে তাকিয়ে আছেন। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন কতক্ষণ। বুকের বাঁ পাশের ব্যথাটা বাড়ছে মনে হচ্ছে। ডান হাত দিয়ে সেখানে চেপে ধরলেন। লাল চোখ নিয়ে জিজ্ঞেস করলেন, তোমার মায়ের নাম কি মা? কথাটা কেমন ভেঙে ভেঙে অসহায়ভাবে বললেন। সন্ধ্যা কিছুটা না, বেশ অনেকটাই অবাক হলো। লোকটার অস্বাভাবিক আচরণ চোখে বলল। উল্টে সে জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনি ঠিক আছেন? আপনাকে কেমন জানি লাগছে। আমি ঠিক আছি মা, তুমি বলো তোমার মায়ের নাম কি? অজ্ঞাত লোকটার মুখে বারবার মা সম্বোধনটা শুনে সন্ধ্যার বেশ আদর আদর লাগছে, কেমন পিতৃ স্নেহ জাগছে। তার নিজের বাবা তো কখনো মা বলে সম্বোধন করেছে কিনা মনে পড়ে না, আবার খোঁজও নেয় না। সেদিন বিয়েতে বউ ছেলে মেয়ে সাথে করে সে মুখের কথাটুকু শুধু বলেছে। এইটুকু কাছে টেনে ভালো মন্দ কিছুই বলেনি, আবার আদর তো দূরে থাক, বাবার ভালোবাসাটুকু কেমন তা জানে না। তাই তো ওই অজ্ঞাত লোকটার মুখে মা ডাকটা মধুর লাগছে। মামারা তো মা বলে সম্বোধন করে, কেউ এমন তো লাগে না। ভাবনার মাঝে আরো একবার প্রশ্ন করলেন লোকটা সন্ধ্যাকে। সন্ধ্যার মনে হলো এটা যেন প্রশ্ন ছিল না, লোকটার অধীর প্রতীক্ষা। উত্তর দিল সন্ধ্যা। লোকটার কানে এবার যেন 4 গুণ বজ্রপাত হলো। চোখ ছাপিয়ে যেন বৃষ্টি নামবে ভাব। প্রকৃতির সাথে তার মনেও মেঘের আচ্ছন্ন দেখা দিল। চোখ আরো লাল হয়ে উঠল। অপলক অবলোকন করছেন সন্ধ্যার মুখবয়বে। সন্ধ্যা বেশ বিব্রত হচ্ছে। মাঝে মাঝে হঠাৎ এমন আচরণে লোকটার। আশেপাশের মানুষও দেখছে তাদের। লোকটা ঝিমিয়ে যাচ্ছে মনে হচ্ছে। কাঁপছে নাকি? বোধহয় কাঁপছে, তেমনই তো মনে হচ্ছে। সন্ধ্যা একটু এগিয়ে এলো এবার লোকটার দিকে, জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনার শরীর ঠিক আছে? কেমন কাঁপছেন মনে হচ্ছে, শীত করছে আপনার? খারাপ লাগছে? সন্ধ্যার কোনো কথাই তিনি শুনলেন না বলে মনে হলো না, তাই উত্তর করলেন না। উল্টে জিজ্ঞেস করলেন, তোমার মা কেমন আছে মা? লোকটার কথা সন্ধ্যা অবাক তো হলোই, আরো কেঁপে উঠল এই সামান্য কথাটাতে। এই কথাটা কেউ তাকে কখনো জিজ্ঞেস করেছে বলে মনে পড়ে না। প্রশ্ন জাগলো, মানে লোকটা তার মাকে চেনে? কিভাবে চেনে? ভাবতে ভাবতে আবার আনমনের বিড়বিড় আলো। মা, আমার মা কেমন আছে? কেমন ছিল তার মা তাই তো জানা নেই, ছবিতে শুধু দেখেছে। বাস্তবে মায়ের আদর স্নেহ ভালোবাসা তো কখনো নেওয়াই হয়নি। এসব ভেবে ভেতরটা কেঁদে উঠল। চোখে পানি ছলছল করছে, বুকে ব্যথা করছে। আর 4টা ছেলে মেয়েদের মতো তার মা নেই কেন তার কাছে? মায়ের ভালোবাসা ছাড়া নেই কেন? ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করে লোকটার প্রশ্নের জবাব দিতে যাবে, তখনই সাহেব ডেকে উঠল। সন্ধ্যা। ঘুরে তাকালো সন্ধ্যা, আর লোকটিও তাকালো। লোকটার চোখ এখনো লাল, বুকের বাঁ পাশে এখনো হাত। সাহেব পর্যবেক্ষণ করলো লোকটাকে কিছুক্ষণ, কিন্তু চিনল না। আবার সন্ধ্যাকে লোকটার এত কাছে দেখে অবাক হলো, সাথে রাগও লাগলো। ওকে বলে গেছিল ওইখানে 10 মিনিট দাঁড়াতে, কারোর সাথে কোনো কথা না বলতে, আর কেউ ডাকলেও যেন না যায়। তারপরে এই অচেনা মানুষটার এত কাছে কেন দাঁড়িয়েছে মেয়েটা? এখনকার যুগে আপন বাবাকে আর বিশ্বাস নেই, আর সেখানে এই মেয়েটা রাগ নিয়ে কিছু বলবে সন্ধ্যাকে, তখন লোকটা বলে উঠলেন সন্ধ্যার উদ্দেশ্য করে, ছেলেটা কি হয় তোমার? ও আমার ফুফাতো বোন। সাহেব উত্তর দিল। লোকটা এবার সাহেবের দিকে পূর্ণ দৃষ্টি দিল, কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, সিরাজ মির্জার ছেলে তুমি? লোকটার কথা ওরা দুজনে বেশ অবাক হলো। দুজনেই তাকালো লোকটার দিকে। লোকটা সবাইকে চেনে নাকি সন্ধ্যা ভাবলো, প্রশ্ন করলো সন্ধ্যা। আঙ্কেল আপনি আমার মামাদের কিভাবে চেনেন? আপনার বাড়ি কি মামাদের বাড়ির কাছে? সাহেব প্রশ্ন করলো। আপনাকে তো চিনলাম না, আমার বাবাদের চেনেন আপনি? আমি শরীফ মির্জার ছেলে। সাহেবের কথায় লোকটা বেশ নির্জীব কণ্ঠে বললেন, আমাকে তোমরা চিনবে না, আমি আমেরিকায় ছিলাম,
আমার নাম আসিফ শেখ, আশরাফ শেখের ছোট ভাই। চিনো? তোমাদের গ্রামেই আমার বাড়ি, তাই চিনলাম তোমার বাবা মামাদের। সাহেব লোকটার পরিচয় চমকে উঠল, হতবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর সন্ধ্যার দিকে তাকালো। লোকটা সাহেবের উদ্দেশ্য করে আবার বললেন, তোমার বাবা কেমন আছেন? তোমার ফুপু কেমন আছেন? সাহেব তো এবার আরো অবাক হলো, বিস্ময়কর ভাব নিয়ে একবার সন্ধ্যার দিকে তাকালো। সাহেব তারপর দুঠোর জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে ধরা কণ্ঠে জবাব দিল, আমার ফুপু নেই এই পৃথিবীতে, তিনি মারা গেছেন 17 বছর আগে। সাহেবের কথায় মনে হলো আসিফ শেখের পুরো দুনিয়া ঘুরে গেল। বুকের মাঝে ব্যথায় জরাজীর্ণ হয়ে গেল। বুকের ব্যথা যেন সর্বশরীরে ছেয়ে সর্বশরীর ব্যথায় অবশ হয়ে উঠল। কিছু যেন আর শুনতে পারছে না। বধির হয়ে গেল নাকি? তাহলে এই কথাটা শোনার আগে কেন হলো না বধির? তাহলেই তো এই বাক্যটা শুনতে হতো না। বুকের ব্যথায় তিনি আর সহ্য করতে পারলেন না, ওখানেই শরীরের ভার ছেড়ে দিলেন। পড়ে যেতে যাবে তখনই সাহেব এগিয়ে এসে ধরে ফেললেন। সবাই এগিয়ে এলো কিছুটা। বৃষ্টি এখনো কমেনি। সন্ধ্যা তো বারবার হতভম্ব হচ্ছে, বিষয় কিছুই বোধগম্য হচ্ছে না তার। লোকটার এমন থেমে থেমে অস্বাভাবিক আচরণ করছেন কেন? আবার অসুস্থ হয়ে পড়েছেন। তিনি তো যখন এলেন একদম সুস্থ ছিলেন, তবে এখন কেন এরকম করছেন? আশেপাশের লোক গ্যাঞ্জাম শুরু করে দিল, কি হয়েছে বলে। সাহেব একটা লোককে বলল তাকে সাহায্য করে লোকটাকে বসাতে। লোকটা সাহায্য করলেন, তারপর বসিয়ে পানি চেয়ে নিল সাহেব। পানি খাইয়ে দিল আসিফ শেখকে। সাহেব জিজ্ঞেস করলো, আঙ্কেল ঠিক আছেন আপনি? শরীর বেশি খারাপ লাগছে? হসপিটালে নিয়ে যাব আপনাকে? সাহেবের কথায় নিজেকে কিছুটা স্বাভাবিক করলেন। লাল চোখ নিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে অসহায়ভাবে আসিফ শেখ জবাব দিলেন, না বাবা, হসপিটালে নিতে হবে না, আমি ঠিক আছি। তারপর চুপ করে গেলেন। আর কি বলবেন বুঝে উঠলেন না তিনি। কষ্টে তার বুকটা ছেয়ে যাচ্ছে। সেই কাজল নয়না আর নেই। কিভাবে কি হয়েছে তার জানা নেই। সে তো কাজল নয়নার সুখের জন্য দেশ ছেড়েই চলে গেছিল, কিন্তু কে জানতো কাজল নয়না এই দুনিয়া ছেড়েই চলে যাবে। কষ্টে বুকটা ভারী হয়ে উঠছে, আর কিছুই বলতে পারলেন না। তারপর হঠাৎ বিদ্যুৎ গতিতে ঘুরে সন্ধ্যার পানে তাকালেন। তাকিয়ে রইলেন কত পল। তাকিয়ে থেকে তিনি সন্ধ্যার মাথায় ভালোবাসাময় স্নেহের হাত রাখলেন। তারপর কিছুক্ষণ আবার তাকিয়ে থেকে হাতটা মুখের উপর নামিয়ে ভরা চোখে ধরা কণ্ঠে আবদার করলেন, মা, আমার তোমাকে একবার বুকে নিয়ে আদর করব, তাহলে আমার বুকটা শান্তি পেত কিছুটা। কথাটা এমন ভাবে বললেন আসিফ শেখ যেন সন্ধ্যা তার আত্মার কেউ, তাকে আদর করার জন্য আবদার করছে। সন্ধ্যা তো হতবুদ্ধি হতবাক হয়ে চেয়ে রইল। কিছুই তার বোধগম্য হচ্ছে না। মনে শুধু প্রশ্ন জাগছে, কেই নেই, আর এমন সব কথাই বা কেন? ভাবনা থেকে সম্বিত পেল লোকটার আবারও একই প্রশ্নে। সাহেবের দিকে তাকালো সন্ধ্যা, দেখলো সাহেব স্বাভাবিক আছে। সাহেব আসিফ শেখের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে চিনতে পেরেছি আঙ্কেল। তারপর একটু চুপ থেকে আসিফ শেখকে জড়িয়ে ধরলেন। সন্ধ্যা আরো অবাক হলো। আসিফ শেখও কিছুটা হতভম্ব হলো। সাহেব আস্তে আস্তে করে আসিফ শেখের কানের কাছে মুখ নিয়ে বলল, আমি সবটা জানিও, আপনি সন্ধ্যাকে এখন কিছু বলিয়েন না, ও কিছু জানে না। এখন ওকে সবটা বললে ও ভেঙে পড়বে, সামনে ওর পরীক্ষা। আপনি ওকে আদর করতে পারেন। এই বলে ছেড়ে দিল আসিফ শেখকে। আসিফ শেখ সাহেবের কথায় আবারও অবাক হলেন। কি বলবেন ভেবেই পাচ্ছে না। বোধ হয় তার বিবেক লোপ পাচ্ছে, কথা হারিয়ে যাচ্ছে, কথাটা ও ধরা দিচ্ছে না। তিনি দেশে কেন আসলেন এতগুলো বছর পর? আসা একদম ঠিক হয়নি। তিনি তো ভেবেছিল তারা সুখে থাকবে, তাদের সুখ দেখার জন্যই তো দেশে ফিরলেন তিনি। নিজেকে শক্ত করে নিলেন। সাহেবের কথাই ঠিক, এখন সন্ধ্যাকে কিছু জানানো যাবে না। এটা সঠিক সময়ও নয়, সঠিক জায়গাও নয়। যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক করলেন তিনি। হার্টের রোগ থাকলেও তিনি এখনো যথেষ্ট শক্ত মনের মানুষ, শুধু ভালোবাসার কাছে দুর্বল। তারপর সন্ধ্যাকে কাছে ডাকলেন। সন্ধ্যা আবারও সাহেবের দিকে তাকালো। সাহেব চোখের ইশারায় আশ্বাস দিল, অনুমতি দিল কাছে আসার। সন্ধ্যা কিছু না বুঝে এগিয়ে এলো। কেন জানি কোনো প্রশ্ন করতে ইচ্ছা করলো না। থাক না, সেটা না হয় পরে জানবে। এখন একটু বাবা সমতুল্য মানুষটার কাছে একটু না হয় আদর নিয়ে নেওয়া যাক, ক্ষতি কি তাতে? সন্ধ্যা এগিয়ে আসতেই সন্ধ্যাকে পাশে বসিয়ে মাথাটা ধরে বুকের উপর রাখলেন আসিফ শেখ। তারপর কপালে চুমু খেয়ে অস্পষ্ট স্বরে কিছু একটা বললেন, যেটা সন্ধ্যা বুঝলো না। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে ব্যস্ত অথই।
অনিমেষ চেয়ে বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টি বিলাসের সাথে মনের কত শত কথা ভাবনাতে ওড়াতেও ব্যস্ত। সেসব সবই সাইমকে নিয়ে, মূলত হিসেব মেলাতে ব্যস্ত। কিছু কথা ঘটনা ভাবতে গেলে লজ্জায় মরি মরি হয়ে উঠছে নিজে থেকেই। আবার কিছু কথা ঘটনা ভাবতে গেলে ওই মেঘমেদুর কালো আকাশের মতো তারা মনে মেঘ এসে ভিড় জমাচ্ছে। সাইম কি তাকে পছন্দ করে নাকি, এটাই ভেবে পাচ্ছে না। এই কথাটা সে কিভাবে জানতে পারবে? সেই সুযোগটা খুঁজতে ব্যস্ত। তার এক একটা কাজকর্মে কিছু কিছু সময় মনে হয় তো হয় সে তাকে পছন্দ করে, আবার মনে হয় তা কি করে সম্ভব? তার কি মেয়ের অভাব পড়েছে যে তাকে পছন্দ করতে যাবে? সেসব কি আর হয়তো সামাজিক সাহায্য মাত্র? গ্রামের কত লোককেই তো সে সাহায্য করে তার বাপের মতো। এই তো সেদিনও অথৈদের 2-3 বাড়ি আগে একটা বাড়িতে ছোট 10-12 বছরের মেয়েকে সৎমা মেরেছিল বলে মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। বাবাও নেই যার জন্য এমনটা করতে পেরেছিল। সে খবর পেয়ে সিরাজ মির্জার আগে সাইম এসে সেই সৎমাকে হুমকি দিয়ে গিয়েছিল আর মেয়েটাকে নিজে কোলে উঠিয়ে হসপিটালে নিয়ে গেছিল। সে খবর নিশা এসে তাকে জানিয়েছে। শুনে মনটা আনন্দে ভরে উঠেছিল। সে তো তার এখনো কেউ হয় না, তবুও সায়েম নামটা যেখানেই যখনই শুনুক না কেন কেমন জানি অনুভূতি হয়, হৃদয়ে প্রশান্তি লাগে, শরীরটা সজীব হয়ে ওঠে। তাকে দূর থেকে দেখতেও ভালো লাগে। কিছু জিনিস আছে না, তাকে পাওয়ার আকাঙ্ক্ষার থেকে চোখে দেখে মন জোড়াতে বেশি ভালো লাগে। ঠিক সেরকমই মনে হয় কিছু সময় তার। সায়েমকে কোনো কোনো সময় ওইসব জিনিসের সাথে তুলনা করে সে। মনে হয় তার কখনো পাওয়া হবে না মানুষটাকে, অসম্ভব সে, দূরবর্তী জিনিসের মতোই মানুষটা। আবার কিছু সময় মনে হয় না তাকে তার পেতেই হবে যে কোনো মূল্যে। সেসব অসম্ভবকে সে সম্ভব করবেই, কিন্তু কিভাবে? এত বাধা পেরোবে কি করে সে? মানুষটাও যদি তাকে আর তার মতো করে ভালোবাসতো, দুজন মিলে সব বাধা বেরোতো। দুনিয়া একপাশে রেখে সব ভুলে যেত। পরিবার না মানলেও আসে যেত না। তার হাতটা ধরে সে দেশ ছাড়তেও দুবার ভাবতো না। কিন্তু সেটাই তো তার জানা নেই। মনটা কেঁদে উঠল অথয়ের। প্রশ্ন করলো নিজের কাছে, কেন আপনি আমাকে পছন্দ করতে পারেন না আমার মতো করে? ভালোবাসতে পারেন না আমাকে? আপনার এক চিলতে ভালোবাসা পেলেও আমার চলবে। আমার জীর্ণ মন সিক্ত হয়ে উঠবে। একটু ভালোবাসতে পারেন না আমাকে? কি এমন শত্রুতা আপনার সাথে আমার মাঝে? সেটাই তো বড় দেয়াল। এই দেয়াল না থাকলে আমি কিছুই পরোয়া করতাম না। আপনাকে যে আমার চাই, আপনার ওই শক্ত বুকে মাথা রাখতে পারলেই আমি দুনিয়া ভুলে যেতাম। শেষ কথা ভাবতেই মনে মনে প্রতিজ্ঞা করলো দুপরিবারে ঝামেলার কারণ আগে জানবে সে। সেদিন রাতে বাইকে উঠিয়ে ভয়ে কাঁপাকাঁপিতে কোনো প্রশ্ন করতেই পারেনি। অথচ মন তো শুধু বলছিল এটাই সুযোগ। অথচ সব কথা জেনে নে, তোর মনেরও সব কথা বলে দে। অথচ কিছুই বলতে পারেনি সেদিন। সাইমও কোনো কথা বলছিল না সেদিন। সে তো অথয়ের কাঁপাকাঁপি উপভোগ করতে ব্যস্ত ছিল আর মিটিমিটি হাসতে ব্যস্ত ছিল। অথই, ভাবনার মাঝে রশ্মি বেগম ডেকে উঠলেন মেয়েকে। অথয়ের ঘরে আসতে আসতে বললেন, কি করছিস একা একা? আমার কাছেও তো একটু যেতে পারিস। তা না করে সব সময় একা একা থাকিস। আবার এতদিন ক্লাস ফাঁকি দিচ্ছিস, ভার্সিটিতেও যাস না, পড়তেও বসিস না। শেষ কথাগুলো একটু কঠিন করেই বললেন রশ্মি। অথয় মায়ের প্রশ্নের জবাব না দিয়ে উল্টে সে প্রশ্ন করলো, আম্মু, আমাকে কিন্তু আজও বললে না সেদিন তুমি ও বাড়িতে যেতে দিতে রাজি কেন হয়েছিলে, আর বাবাকেই বা জানাতে মানা কেন করেছিলে? রশ্মি আবার চুপসে গেলেন। এই প্রশ্ন মেয়েটা যে কতবার করেছে তার ইয়াত্তা নেই। নিজের চুপসানো ভঙ্গি বাইরে প্রকাশ না করে তিনি ধমকে মেয়েকে বললেন, তোকে কতবার বলবো, শুভ সেদিন আমাকে নিজে ফোন করে বলেছিল তোকে যেন যেতে দেই, আর অনেক ভাবে অনেক করে রিকোয়েস্ট করেছিল। ছেলেটার কথা ফেলতে পারিনি আমি। অথয়ের প্রতিবারের প্রশ্নে রশ্মির প্রতিবারই একই উত্তর থাকে। তিনি মেয়েকে বিষয়টা বলেনি এখনো, আর বলবেনই বা কি করে? মা হয়তো আর মেয়েকে সব বলা যায় না। বিষয়টা বাজে লাগে। মা হয়ে মেয়েকে প্রেম ভালোবাসার কথা নিজে কি করে বলবে? তাছাড়া তাকে তো মানাও করেছে পাজি ছেলেটা, তাই বলাও হয়নি। বিকেল 5টা। অথয় ও রশ্মির কথার মাঝে বেল বেজে উঠল। অথয় গেল দরজা খুলতে, রশ্মিও পিছে পিছে এলো। দরজা খুলে সামনের লোকটাকে দেখে চমকে উঠল অথয়। কিছুক্ষণ চুপ থেকে দিল এক চিৎকার। রশ্মিও একইভাবে চমকে উঠলেন। সামনে আসিফ শেখ দাঁড়িয়ে আছেন। এগিয়ে এসে বললেন,
আসিফ ভাই, আপনি কিছু না বলেই এভাবে চমকে দিলেন। বলেছিলেন আসবেন, কিন্তু এভাবে আসবেন জানতাম না তো। আসিফ শেখ ভাবির কথার উত্তর না করে অথয়ের দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হাসলেন। তারপর অথয়কে দরজার সামনে থেকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। অথয় ও চাচুকে এই প্রথম কাছে পেয়ে আহ্লাদে আটখানা হয়ে উঠল। বলল, চাচু, তুমি এভাবে সারপ্রাইজ দেবে ভাবিনি তো। কেমন আছো তুমি? আর আমাকে এতগুলো বছর পর বুঝি তোমার দেখতে মন চাইলো? না রে মা, দেখতে মন বলতে অনেক আগে থেকেই মন চাইতো ছুটে আসি, তোদের সামনে থেকে দেখে আসি, আদর করি। কিন্তু কিসের টানে আসবো বল? আর যদিও আসলাম, সেসব পুরনো টানে কিন্তু আমার সব কিছু হারিয়ে গেছে। সে খবর কেউ আমাকে জানানোর প্রয়োজনও মনে করেনি। শেষ কথাগুলো রশ্মির দিকে তাকিয়ে বললেন। রশ্মি বোধহয় বুঝলেন কিছুটা, কিন্তু অথয় তা বোধগম্য হলো না। ভেতর থেকে আশরাফ শেখ আর অন্ত বেরিয়ে এলেন চেঁচামেচি শুনে। তারা বিকেলে বৃষ্টি পেয়ে ঘুমিয়েছিল। তারাও আসিফ শেখকে দেখে একইভাবে চমকালেন, খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আশরাফ শেখ এতগুলো বছর পর ছোট ভাইকে কাছে পেয়ে ডেকে উঠলেন। আসিফ। ভাইয়ের ডাকে তাকালো সামনে আসিফ শেখ। অথয় চাচুকে ছেড়ে দিল। অন্ত খুশিতে এসে চাচুকে জড়িয়ে ধরল। আসিফ শেখও একমাত্র ভাতিজাকে জড়িয়ে ধরে আদর করলেন, বললেন কেমন আছে। অন্ত উত্তর দিল। তারপর আরো কিছু কথা বলে তিনি ভেতরে ঢুকলেন। হাতের ব্যাগগুলো ফ্লোরে রেখে ভাইয়ের কাছে এলেন। আশরাফ শেখের চোখ ছলছল করছে। ভাইয়ের মুখে হাত দিয়ে নাড়িয়ে দেখলেন, তারপর বললেন, কতগুলো বছর পর তোকে দেখতে পাচ্ছি চোখের সামনে, শুতে পারছি। কেমন আছিস আমার ভাই? ভাইকে জড়িয়ে ধরলেন আসিফ শেখ, কিন্তু কোনো অনুভূতি নিয়ে না, যেন এতটুকু শুধু দরকার ছিল, তার বেশি কিছু না। ভাইকে বললেন, আমি ভালো ছিলাম বিদেশে, আর তোমরা তো আমাকে ভালো রাখার জন্যই পাঠিয়েছিলে, তাই ভালো ছিলাম। কিন্তু আমি যাদের ভালো রাখার জন্য বিদেশে ছিলাম তারা তো ভালো নেই ভাই। তাদের ভালো থাকার খবরও তোমরা আমাকে দাওনি। এটা কেন করলে ভাই? আমাকে একটাবার জানতে পারলে না যে আমি বেঁচে নেই? কণ্ঠটা কেমন ধরা মনে হলো আসিফ শেখের। আর এদিকে আশরাফ শেখ চমকে উঠলেন, ধক করে উঠলেন তার বুক। তবে কি রশ্মির কথা ঠিক হলো? তার ভাই তাকে ভুল বুঝলো? রশ্মি তো কত করে বলেছিল সত্যি জানিয়ে দিতে, নয়তো আসিফ ভুল বুঝবে। সেটাই হলো। আশরাফ শেখ ভাইকে ছেড়ে দিয়ে বললেন, তুই ভুল বুঝিস না আমার ভাই, তোর ভালোর জন্যই আমি বলিনি, আর বললেই বা কি হতো? উপস্থিত অথই অন্ত কিছুই বুঝছে না, বিদায় চুপ করে আছে। রশ্মি বললেন, ভাই আপনি ভেতরে চলেন, একটু রেস্ট করে তারপর এসব নিয়ে কথা বলবো আমরা। দয়া করে আগেই বল বুঝিয়েন না। আমার ভালো অনেক দেখেছি ভাই, ভাবি আর দেখতে হবে না। এই বলে তিনি হাঁটা ধরলেন। অন্তকে বললেন তার ঘর দেখিয়ে দিতে। অন্ত গেল চাচুর পিছনে। আসিফ শেখ সেখান থেকে যেতে যেতে বলে গেলেন, আমি আবার চলে যাব বাংলাদেশে, আর থাকা হবে না আমার। কিছুদিন থেকেই চলে যাব। এইখানে আমার দম বন্ধ হয়ে আসছে, নিতে পারছি না এখানকার আবহাওয়া বাতাস। এখানে আমার নিঃশ্বাস নেওয়ার কারণ, আর সেখানে আমি থাকবো না। ভাইয়ের কথা শুনে কষ্ট পেলেন আশরাফ শেখ। বসে পড়লেন সোফার উপর। রশ্মি এগিয়ে এসে পাশে বসে বললেন, আমি আগেই বলেছিলাম। আশরাফ শেখ কোনো উত্তর করলেন না। অতএব কিছুই বুঝতে পারলেন না যে হঠাৎ কি হলো, এমন ব্যবহার কেন সবার মাঝে। মির্জাবেলার পরিবেশ কেমন জানি গুমোট হয়ে আছে। সন্ধ্যা সাহেব বাড়িতে এসে তেমনটাই পেল, কিন্তু কারণ খুঁজে পেল না। ড্রয়িং রুমে সবাই উপস্থিত, স্বামীয়া বাদে। সে তো শ্বশুর বাড়ি, সোফায় সবাই বসে আছে। সাহেব সন্ধ্যা আসতেই সাহেব উঠে চলে গেল হনহন করে তার রুমের দিকে। সাহেব কিছুটা হয়তো এবার বুঝলো, মনটা খারাপ হয়ে গেল। পাশে থাকা সন্ধ্যার দিকে একবার তাকিয়ে চলে গেল সাহেবের পিছনে। এদিকে সন্ধ্যা কিছু না বুঝে প্রশ্ন করতে যাবে, সেই সময় সাহেব ওকে ধরে নিয়ে গেল উপরে। সাহেব ঘরে এসে ঘরে থাকা সোফাটি টেবিলে একটা জোরে লাথি দিল। রাগে শরীর তার দপদপ করছে, মন চাচ্ছে সবকিছুতে আগুন ধরিয়ে দিতে। রাগে কাঁপতে কাঁপতে বিছানায় এসে বসলো। তারপর দু হাতে মুখ ঢেকে পরক্ষণেই হাত মুখ থেকে উঠিয়ে চুলের মধ্যে নিয়ে গিয়ে চুল টেনে ধরলো। কিছুতেই বোঝাতে পারছেন না সিরাজ মির্জাকে, এক জেদ নিয়ে পড়ে আছেন। তিনি কি দেখেন না সন্ধ্যার প্রতি তার কোনো অন্য টান নেই বোন ছাড়া? তারপরও কেন এরকম করছেন? মেজাজটা পুরো ধরিয়ে দিচ্ছে। সাইম রাগে ফুসতে ফুসতে বিড়বিড়ালো, ওই মেয়েকে শাস্তি দেওয়ার সময় এসে গেছে। স্টুপিড মেয়ে নিজে মনে মনে তো ভালোই রং ঢং করতে পারে। এই ভেবে মনে মনে আরো কিছু কথা ভাবলো।
এরই মাঝে সাহেব এসে ঢুকলো ঘরে, ডাকলো অসহায়ভাবে। ভাই। সাইম জীর্ণ চোখে অসহায়ভাবে তাকালো, কি বলবে বুঝলো না। সাইফ এসে পাশে বসে নির্জীব কণ্ঠে বলল, ভাই, বড় চাচু সবকিছুর অ্যারেঞ্জ করে ফেলেছে, পরশু তোমাদের আক্ত করতে চাইছে। ছোট্ট উত্তর সাইমের। সাহেবের ভেতরটা ভেঙে গেল, বুকে কষ্ট এসে ভিড় জমাচ্ছে। ছেলেটার ভয় করছে যদি সন্ধ্যা শোনে নিশ্চয়ই হ্যাঁ বলবে, কারণ সে তো সাইমকে পছন্দ করে। তাকে তো এখনো মেয়েটা ভালোবাসতে পারলো না। সময় তো অনেক নিল, সবকিছু ভাবার জন্য কি সময় অনেকটা ছিল না? সে তো কোনো উত্তর আজও দিল না। মেয়েটা হ্যাঁ বলে দিলে কি হবে তার? যদিও সাইমের উপর ভরসা আছে কিছুতেই মানবেন না, কিছু একটা করে নিবে। তবু পরিস্থিতির শিকার হতে হয় যদি, এমন তো কতই হয়, যদি তাদের ভেতরও তাই হয়। ভাবতে ভাবতে সাহেবের বুক সহ চোখটাও জ্বালা করে উঠল। সাইমের দিকে অসহায় চোখে তাকালো, সাইমও তাকালো। সাইফের কাঁধের উপর হাত দিয়ে সাইফকে এক হাতে জড়িয়ে নিল এক পাশ থেকেই, তারপর বলল, একদম চিন্তা করিস না, আমি এবার নিজে সন্ধ্যার সাথে কথা বলবো। ও কি চাই জানবো। আমি তোকে কষ্ট পেতে দেব না, ভাবিস না, রিল্যাক্স থাক। আমি জানি ভাই, কিন্তু আমার শুধু সন্ধ্যাকে নিয়ে ভাবতে হচ্ছে। ওর তো তোমার প্রতি দুর্বলতা আছে, আর সেটা যদি বড় চাচু জানতে পারেন, জীবনেও সন্ধ্যাকে অন্য কারো হাতে তুলে দেবেন না। এমন কিছুই হবে না, সব সামলে নেব আমি, একবার শুধু সব কন্ট্রোলে আসুক। কথার পেটে সাহেব কিছু বলল না। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর সাহেব বলে উঠল, ভাই, আসিফ আঙ্কেল বাংলাদেশে এসেছে। সাইম বিদ্যুৎ গতিতে ঘুরল সাইফের দিকে। কথাটা শুনে চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে থেকে বলল, শিওর তুই? হ্যাঁ, স্টেশনের কাছে আমাদের সাথে দেখা হয়েছিল। তিনি আমাদের পরিচয় জিজ্ঞেস করেছিলেন, আমরা বলে দিয়েছি, কিন্তু সন্ধ্যাকে কিছু বলতে দিইনি। আর ভাই, আসিফ আঙ্কেল জানতেন না ফুপুর মৃত্যুর কথা, ওনাকে এটা জানানোই হয়নি। সাইম অবাক হলো। অবাকের সাথে শেষ কথাটাতে খুশিও হলো। বিষয়টা এবার তাইলে একটু সহজ হয়ে গেল। ঠোঁটে হাসি ফুটে উঠল। তাদেরকে সাহেব বলল, ভাই, হাসছো কেন তুমি? সাইম বলল, সিরাজ মির্জাকে চমক দেবার পালা এখন, হয় নিজে মানবে নয়তো মানাতে বাধ্য করব। বলে বাঁকা হাসলো। সাহেব বিষয়টা বুঝলো না। সাইমের কথা স্বস্তি পেল কিনা বোঝা গেল না। সে বিষাদের সাগরে ভাসতে ব্যস্ত, হাজার মনকে বোঝালেও স্বস্তি সে পাচ্ছে না। রাত 1টা বেজে সেকেন্ড পেরিয়ে মিনিটে গিয়ে ঠেকলো। সন্ধ্যার চোখে ঘুম নেই। নিস্তব্ধ রাতে ঘরও নিস্তব্ধ, শুধু ঘড়ির সেকেন্ডের কাঁটা ঘূর্ণনয়ের শব্দ শোনা যাচ্ছে। বিছানায় শুয়ে ছটফট করছে সে। নানান চিন্তায় তাকে গ্রাস করছে। কিছুতে কোনো পথ খুঁজে পাচ্ছে না। কি করবে সে ভেবে পাচ্ছে না। শরীর মন সব অস্থির হয়ে উঠেছে। তোলপাড় হচ্ছে ভেতরে সব। ঘর অন্ধকার। সেই অন্ধকার ঘরে শুয়ে চোখ শূন্যে দিয়ে কিছু একটা খোঁজার মতো করে পলকহীন চেয়ে আছে। মনে অশান্তি কমানোর উপায় কিছুতেই পাচ্ছে না সে। আজ বিকালে সাইফের থেকে কথাগুলো শুনে তার অশান্তি শুরু হয়েছে, তখন থেকে সেটা কমার নামই নিচ্ছে না। রাতে নিচে খেতেও যায়নি মা আমাদের সাথে, খিদে নেই জানিয়েছিল। কেউ জোরও আর করেনি। সাইফার থেকে জানতে পেরেছে বড় মামা সাইমের সাথে বিয়ে ঠিক করেছে, তাদের আকদও একদিন পরে। কিন্তু আজকে সে জানতে পেরেছে বিষয়টা। কিছুই বুঝতে পারছে না কি করবে। বড় মামার উপরে কথা বলার সাহসও নেই, এমনকি সাহসও পাচ্ছে না। এদিকে সাইম তো তাকে অন্য নজরে দেখে না, বোন হিসেবে ভালোবাসে। সব জেনেও কি করে সে সাইমকে জীবন সঙ্গী করবে, বিয়ে করবে? সুখী তো কখনো হবে না, যতই তার মনে সাইমের জন্য সুপ্ত অনুভূতি থাকুক না কেন। সে তো তাকে অন্য কিছু ভাবে না। আর যাই হোক, জোর করে ভালোবাসা হয় না। আর সাইম, ও মানছে না। তাহলে এটা কিভাবে সম্ভব? সাইমকে জোর করেও রাজি করানো যাবে না। এদিকে বড় মামাও জেদি, তারও মামার সামনে কিছু বলতে যাওয়ার সাহস হচ্ছে না। সব থেকে বড় কথা, সাইফ কিভাবে নেবে এটা? সে তো তাকে পাগলের মতো ভালোবাসে। সাইফের থেকে সে সময়ও নিয়েছে। সাইফের ভালোবাসা তাকে তার দিকে মন ঘোরাতে বাধ্য করেছে। এখন আর সাইমের জন্য কোনো কিছু ফিল করে না সে। সবখানে সাইফ থাকে। মূলত ছেলেটা অন্য কাউকে নিয়ে ভাবার সময়ই দেয় না। সাইফ কি জানে বড় মামা সাইম ভাইয়ের সাথে বিয়ের কথা বলেছে? জানে নিশ্চয়ই। জানলে তার প্রতিক্রিয়া নেই কেন কোনো? ছেলেটা তো অনেক কষ্ট পাবে এসবে। পাগলটা যে পাগলের মতো ভালোবাসে তাকে। কষ্ট হচ্ছে বুকের ভেতরে তার সাইফের জন্য, অনেক কষ্ট হচ্ছে। এই কষ্ট কেন? সেও কি ভালোবাসে সাইফকে? ভালোবাসা, হ্যাঁ, ভালোবাসে সে সাইফকে। ভালোবেসে ফেলেছে সে। ছেলেটার পাগলামি ভালোবাসা তাকে আর দূরে থাকতে দিল না। তার মন চিৎকার করে বলছে, তুই ভালোবেসে ফেলেছিস সাইফকে সন্ধ্যা, ভালোবেসে ফেলেছিস। তুই প্রেমে পড়ে গেছিস সাইফের।
তাই তো কষ্ট পাচ্ছি সাইফের জন্য। বিকেলে সাইফা সন্ধ্যাকে টেনে নিয়ে এসে বলেছিল, তোমার সাথে বড় ভাইয়ার বিয়ের কথা হচ্ছে। সন্ধ্যা আগামী পরশু দিনই তোমাদের আকত করতে আসছে বড় চাচ্চু। কথাটা শুনে সন্ধ্যা চমকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। কতক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, কি বলবে কিছু সময়ের জন্য ভুলে গেছিল। সন্ধ্যার কোনো কথা না পেয়ে সাইফা আবার বলেছিল, সন্ধ্যা, আমার ভাইটা তোকে অনেক ভালোবাসে রে। সন্ধ্যা একটু অবাক হয়েছিল এই কথায়। সাইফা জানলো কিভাবে, এটা ভেবে তবে পাত্তা দেয়নি। কিন্তু সাইফের কথাটাই সন্ধ্যাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। সন্ধ্যা মাথা নত করেছিল কিন্তু কথা বলছিল না। তখন সাইফা বলেছিল, দেখ সন্ধ্যা, এই বাড়ির থেকে আমি সব বিষয়ে দূরে থাকি, কোনো বিষয়ে বেশি আগ্রহ দেখাই না। আমি ভাইদের থেকেও সবসময় দূরে থাকি। ছোট থেকেই একা থাকতে পছন্দ করি। তোদের সাথে টুকটাক কথা বললে আড্ডা দেই, এই আর কি। তাই এই বাড়ির কোনো খবরও বেশি জানি না, আবার খোঁজও রাখি না। কিন্তু আমার ভাইটা তোকে ভালোবাসে, এটা আমি দেখেছি, বুঝেছি ওর কাজকর্মে। এটা কখনো ওকে নিজে মুখে জিজ্ঞাসা করিনি। আসলে ওর সাথে আর 4টা ভাই বোনের মতো তেমনই ফ্রিতে সম্পর্ক নেই ততটা। যদিও একটু ইয়ার্কি ফাজলামো হয়, তবুও অতটা না। আসলে আমি তেমন সুযোগ দেইনি, আমার এগুলো তেমন পছন্দ না বলে। কিন্তু তোকে বলবো, তুই আমার ভাইটাকে কষ্ট দিস না, ও তোকে অনেক ভালোবাসে। আমার ভাইটা অনেক কষ্ট পাবে তোকে ছাড়া। তারপর আর কিছু না বলে সাইফা চলে গেছিল। কিন্তু সন্ধ্যার মনে ঝড় তুলে দিয়ে গেছিল। সেই ঝড় এখনো অবধি কমেনি। সায়েম, রাহাব, সায়ন বসে আছে ছাদে। সায়েমের চোখে ঘুম নেই বলে ওদের দুজনকে রাত 12টায় তুলে ডেকে এনেছে। মনটা অশান্ত বলে বন্ধুদের একটু সঙ্গ নেওয়ার জন্যই আর কি। সায়েম, রাহাব সিগারেট খাচ্ছে। সায়ন এমনি বসে আছে আর ঘুমে ঢুলছে। সে এটা থেকে দূরেই থাকে। সিগারেট খেতে খেতে টুকটাক গল্পও চলছে তাদের মাঝে। সায়েম বলল,